ইউনূস তার বাহিনীকে দিয়ে সেই সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইতিহাস তো সেগুলোর প্রমাণ রয়ে গেছে। আমি মনে করি যে আজকে সকল কিছু জনগণের সামনে সুস্পষ্টকে ধরা দিয়েছে। এখন আর জনগণকে লিখে পড়ে কিছু বোঝানোর প্রয়োজন নেই। দেখেন, জনগণের পেটে ভাত নেই, রুটি রুচি নেই, পায়ের নিচে মাটি নেই, সম্ভ্রম নেই। জনগণ আর কিসের জন্য অপেক্ষা করবে? জনগণ কেন আর বিএনপিকে চাঁদাবাজি বা পাথর দিয়ে মেরে ফেলবে, সম্ভ্রমহানি হবে? কেন বিএনপিকে সমর্থন করবে? কারণ বিএনপির যে সহযোগী শিবির, জামাত, হেফাজত, হিজবুত তাহরির, তারা তো শোষণ করেছে। এই যে নতুন নতুন আওয়ামী লীগের সমর্থক তৈরি হয়েছে, এই যে নতুন নতুন মানুষ তৈরি হয়েছে আমাদের পক্ষে, এটা এই মুহূর্তে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানে কারিশমা, ম্যাজিক, কিংবা উনার যে ব্যক্তিত্ব, জনগণের প্রতি ভালোবাসা, অপরিসীম পরিশ্রম, তার ফলাফল। আজকে 80% মানুষ ভোট কেন্দ্রে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আমি মনে করি এটা অনেক বড় ম্যান্ডেট জনগণের কাছ থেকে পাওয়া। এই 11 মাসে এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা। 1971 সালের পরাজিত শত্রুরা তো চাইবে বাংলাদেশকে ধ্বংস করতে। ডিপ স্টেট ষড়যন্ত্র, জঙ্গিরা তো চাইবে বাংলাদেশকে ধ্বংস করতে। কিন্তু যে বাঙালি, যে বাংলাদেশি, যে বাংলাদেশে জন্ম নিয়েছে, যার পিতৃপুরুষরা বাংলাদেশের, তারা কেন বাংলাদেশের বিপক্ষে যাবে? আমার রাগ, অভিমান, ক্ষুব্ধতা তাদের প্রতি। এবং আমি মনে করি যে ইতিহাস সাক্ষী একদিন তাদের বিচারে বাংলাদেশি হবে। আজকে হোক কাল হোক হবেই। এবং ইতিহাসে এই নির্মম কলঙ্কজনক অধ্যায়টি বাঙালির লজ্জাজনক একটি ইতিহাস হিসেবে বহু বছর থেকে যাবে। এটা থেকে যাবে ইতিহাসে। যেমন করে মীর জাফরের কথা আছে, তেমনি থেকে যাবে। সেদিন যারা এই যে রাজাকার, তাদেরকে বলা হয়েছে, এটা একটা প্রতিবাদের মতো তারা নিয়ে এসেছিল। তারা হয়তো সবাই একরকম ছিল না যে, এবং সবশেষে এটাকে জায়েজ করতে বলা হয়েছিল। কে বলেছে স্বৈরাচার। কিন্তু কালকে রাত্রে আবার আমরা দেখলাম তারা কিন্তু আবার রাস্তায় এসেছে এবং তারা এটাকে ওন করে, কিন্তু এখন এইটা নিয়ে লুকোচাপা কিছু না, তারা এটাকে ওন করে তারা বলছে হ্যাঁ আমরা তারা। সেই তারা বাংলাদেশে সেই আপনার 32 নম্বর নেই, বঙ্গবন্ধু কন্যা নেই, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব কোনো জায়গায় তারা রাখবে না। একটা মাত্র জায়গা আছে, টুঙ্গিপাড়া, সেটাকেই তারা ধ্বংস করার চক্রান্ত করছে। টুঙ্গিপাড়ায় কোন খবর পাচ্ছেন? আসলে যারা আজকে নিজেকে প্রকাশিত করে স্লোগান দিচ্ছে, তারা প্রকাশিত হয়ে গেছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বলেছেন 71 রিসেট বাটন এবং মেটিকুলাসলি পরিকল্পনা, সেদিনই কিন্তু জনগণের কাছে স্পষ্ট, এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের এরা সেগুলো আসলে প্রকাশ হয়ে গেছে। এখন তারা স্লোগান দিচ্ছে কারণ তাদেরই সহযোগী যে বিএনপি তাদের সাথে সমর্থন দিয়েছিল। আজকে শাহবাগে আমরা পাল্টাপাল্টি দেখছি, স্লোগান দেখছি, এবং বিএনপির স্লোগান হচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে, এনসিপি আর জামাত এক হয়ে এখন রাস্তায় নেমেছে। এখন পুরো মানে ছবিটা সুস্পষ্ট জনগণের কাছে, কোথাও এক বিন্দুও কোনো কনফিউশন নেই জনগণ একদম স্পষ্ট করে দেখতে পাচ্ছে পুরো মানে চক্রান্তটা। আমি মনে করি জাতির জন্য এটার দরকার ছিল। যে কথা বঙ্গবন্ধু কন্যা জুলাইতে বলেছেন, আগেও বলেছেন, সেটি অনেকে ভাবছিলেন যে বঙ্গবন্ধু কন্যা স্বৈরাচার, তিনি তার অপরাধ ঢাকবার জন্য বলছেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে সত্য হিসেবে প্রমাণিত হচ্ছে। এবং 5 আগস্ট পরবর্তী সময় বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার নেতা কর্মীদেরকে যে নির্দেশনা দিচ্ছিলেন, সেই নির্দেশনার সবচাইতে মূল্যবান যে নির্দেশনাটি ছিল সেটি হচ্ছে যে আমরা যেন কোনো উস্কানিতে পা না দিই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যেন কোনো রকমের সংঘর্ষ বা কোনো রকমের লাশের রাজনীতি, সংঘর্ষের, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস যেরকম গৃহযুদ্ধের একটি পায়তারা করছেন, সেই ফাঁদে যেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা না পড়ে। তো সেই নির্দেশনাটা উনি যে আশঙ্কাটা করছিলেন, আজকে কিন্তু সেটিও সামনে চলে এসেছে। তারা যখন ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভেঙেছিল, তখন কিন্তু সবাই আশঙ্কা করছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি রাস্তায় নেমে আসে তাহলে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী।
আজকে সেটি কিন্তু আজকে আমরা দেখছি জিয়ার ছবিতে পা দিচ্ছে, জিয়ার কবর ভাঙার কথা বলছে আজকে, সেটিও কিন্তু হচ্ছে। তার মানে টুঙ্গিপাড়া আক্রমণ হবে, টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়া হবে, এটি যেমন একদিকে ষড়যন্ত্র বা আশঙ্কা বা এক ধরনের উস্কানি চলছে, তেমনি জিয়ার কবর, খালেদা বেগম খালেদা জিয়ার বাসভবন সেটি দখল হবে, সেখান থেকে শাড়ি, মেকআপ বক্স লুটপাট হবে, ভাগ বাটোয়ারা হবে, সেগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তার মানে কোনো না কোনো ভাবে ডক্টর ইউনূস নির্বাচন না দিয়ে তার চেয়ারটিকে দীর্ঘ সময়ের জন্য তার যে সকল এজেন্ডা আছে সেটি বাস্তবায়ন করতে হলে তাকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে, গৃহযুদ্ধ বাঁধাতে হবে বাংলাদেশে। তাহলেই সে যে এজেন্ডা দিয়ে, যে দাসখত দিয়ে বাংলাদেশের চেয়ারটি দখল করেছে জঙ্গিদের সহায়তায়, সেটি তো সফল হবে না। এখন দেখা যাক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের সামনের পদক্ষেপ এবং বিএনপি যাদেরকে সাথী করে 1975 পরবর্তী সময় যাদেরকে পুনর্বাসন করেছিল, শক্তিশালী করেছিল, সেই পাকিস্তানের পরাজিত শত্রুদেরকে এনে বহুদলীয় রাজনীতির নামে যাদেরকে ক্ষমতার চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছিল, আজকে সেই বিএনপি 2014 সালে জামাতকে সাথে নিয়ে রাজপথ দখল করার চেষ্টা করেছিল, যুদ্ধাপরাধী বিচারের সময় জনগণের সাথে আসেনি, বেগম খালেদা জিয়া হেফাজতের মঞ্চে বসেছিল। এই যে দীর্ঘদিন ধরে বিএনপি যাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধের শক্তিকে নিয়ে যারা বাংলাদেশ জন্মের সাথে বিরোধিতা করেছিল তাদেরকে সাথে নিয়ে বিএনপির যে পথ চলা এবং 5ই আগস্টের ষড়যন্ত্রে বিএনপির সম্পৃক্ততা, লন্ডনে তারেক এবং ইউনূসের বৈঠক, সকল কিছু মিলে 5ই আগস্ট থেকে আমরা দেখেছি ডক্টর ইউনূসের আরেকটি মব বাহিনী হয়ে বিএনপি কিন্তু কাজ করেছে, সহযোগী মব বাহিনী হয়ে। তো সেখানে আজকে বিএনপির সামনে যে প্রশ্ন, বিএনপির রাজনৈতিক ইতিহাস কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বিএনপি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে জনগণের কাছ থেকে অনেক বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল হিসেবে। প্রক্ষান্তরে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু 70 থেকে 80% জনগণ বলেছে যদি নির্বাচনে আওয়ামী লীগ না থাকে ভোট কেন্দ্রেই যাবে না। তো আসলে ইতিহাস সাক্ষী, সত্যের জয় সবসময় হবে। আর জনগণের পক্ষে রাজনীতি যে রাজনৈতিক দল করে, দেশের পক্ষে যে রাজনৈতিক দল থাকে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ তো সেই ভাষা আন্দোলন থেকেই জনগণ এবং দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করে এসছে। বঙ্গবন্ধু কন্যা তো একটি ঘন্টা নিজের কথা ভাবেননি, তো সেই ফলাফল তো এখন সুস্পষ্ট। হ্যাঁ, উনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, উনাকে নির্মম ভাবে, নজিরবিহীন ভাবে অপমান করা হয়েছে, যে অপমান শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে না, নেতা হিসেবে না, মা, বোন, খালা, নানি, একজন নারীকে অসম্মান করা, সেটিতে ইতিহাসে আমাদের ইউনূস তার বাহিনীকে দিয়ে সেই সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইতিহাস তো সেগুলোর প্রমাণ রয়ে গেছে। আমি মনে করি যে আজকে সকল কিছু জনগণের সামনে সুস্পষ্টকে ধরা দিয়েছে। এখন আর জনগণকে লিখে পড়ে কিছু বোঝানোর প্রয়োজন নেই। দেখেন, জনগণের পেটে ভাত নেই, রুটি রুচি নেই, পায়ের নিচে মাটি নেই, সম্ভ্রম নেই। জনগণ আর কিসের জন্য অপেক্ষা করবে? জনগণ কেন আর বিএনপিকে চাঁদাবাজি বা পাথর দিয়ে মেরে ফেলবে, সম্ভ্রমহানি হবে? কেন বিএনপিকে সমর্থন করবে? কারণ বিএনপির যে সহযোগী শিবির, জামাত, হেফাজত, হিজবুত তাহরির, তারা তো শোষণ করেছে। তারা যে ধরনের বাংলাদেশ করতে চায়, সেখানে কোথায় রাজনীতি, কোথায় গণতন্ত্র, কোথায় নির্বাচন? শরিয়া আইনের ইসলামিক উগ্রপন্থী একটি রাজনৈতিক ভাবধারা নিয়ে এসে তারা বাংলাদেশকে তৈরি করতে চায়। এই বাংলাদেশ কি চায় জনগণ? কোনোদিনও না। রুকেয়া প্রাচী, ওই যে সীমা লঙ্ঘনের কথা বললেন না, প্রফেসর ইউনূস সীমা লঙ্ঘনটা এমন পর্যায়ে করেছেন, 32 নম্বর গুড়িয়ে দিয়ে মনে করেছিলেন বঙ্গবন্ধু তার ইতিহাস, তার কিছু থাকবে না। 32 নম্বর এমন একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তিনি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে কোনোদিন শান্তি পাবেন না। যেখানে বাঙালি আছেন সেখানে তিনি চিহ্নিত, ঘৃণিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। সর্বশেষ টুঙ্গিপাড়ায় আমি আজকে কথা বলছিলাম, কত দৃষ্ট অবস্থা চিন্তা করেন। যুদ্ধাপরাধী সাইদির ছেলের নেতৃত্বে পিরোজপুরের দিক থেকে এসে টুঙ্গিপাড়া ধ্বংসের পরিকল্পনা করছে।
টুঙ্গিপাড়ায় ঘিরে রেখেছে। টুঙ্গিপাড়ার মানুষ গোপালগঞ্জে সারা জায়গায় সতর্ক পাহারায় তারা। এবং অবাক একটা ব্যাপার আমি আজকে তথ্য যে শুনলাম, মানুষ ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে, যারা টুঙ্গিপাড়া ধ্বংস করতে চায়, যে প্রশাসন জামাত শিবিরের পুরো প্রশাসন টুঙ্গিপাড়ায় এখন আর কেউ নেই সেখানে, তারা উস্কানি দিচ্ছে, আশকারা দিচ্ছে, সতর্ক আছে। দোকানদারের জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছে তাদের হাতে। 2025 সালে বিশেষ একটা পরিস্থিতি। এই এটা বলেন 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 বলছি যে এটা ইউনূসের মানুষ বলে না যে অতিরিক্ত মানে মানে মানুষ যখন একদম বেশি বাড়ে তখন কিন্তু মানে শেষ বাড়াটা প্রদীপ নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠে, একটা প্রবাদ আছে না? তা আমার কাছে মনে হয় যে ইউনূসের হাতে আর কোনো বল নেই খেলার। গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তাকে আসলে জিয়ার কবর ভেঙেও হবে না, কারণ বিএনপির এখন যে অবস্থা, জিয়ার কবর বা বেগম খালেদা জিয়ার বাসভবন দখল করলেও হয়তো গৃহযুদ্ধ বাঁধবে না, কারণ সেখানে বিএনপি ছাড়া তো কেউ রিয়াক্ট করবে না। তো বিএনপির এই মুহূর্তে যে জনসমর্থন, সেখানে বিএনপির আসলে জনগণের কাছ থেকে সেই সকল ভাঙচুর বা লুটপাটের জন্য খুব বেশি সমর্থন পাবে না। আর বঙ্গবন্ধু এমন একটা অনুভব যে বঙ্গবন্ধুকে ধারণ করবার জন্য, ভালোবাসবার জন্য রাজনীতি করার প্রয়োজন বা বাংলাদেশের হওয়ারও প্রয়োজন। বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নেতা, কাজেই বঙ্গবন্ধুর কবর টুঙ্গিপাড়ায় যদি স্পর্শ করতে পারে তাহলে বাংলাদেশে যে আগুন জ্বলবে এটি যে ঠেকানো যাবে না, এটা ইউনূস মনে করছেন। এবং সে যদি দেশের গৃহযুদ্ধ বাঁধাতে চান তাহলে এটা তার করতে হবে। এখন আমার কাছে যেটা মনে হয় যে শয়তান তো শয়তানের কাজ করবে, ইমানদার ইমানদারের কাজ করবে। শয়তান তো সারাক্ষণ কানের কাছে বিড়বিড় করতেই থাকে, কিন্তু পৃথিবীটা তো টিকে আছে। বিভিন্ন ধর্মের কথাই বলছি, শুধু যে মুসলমান ধর্ম তা না, সব ধর্মেই তো শয়তান আছে, সব ধর্মেই তো ইবাদত আছে। শয়তানরা তো সারাক্ষণ কানের কাছে বিড়বিড় করবে। তো সেরকম আমাদের বাংলাদেশের ইবলিশ শয়তান ইউনূস সাহেবও বিড়বিড় করছেন। এখন দেখা যাক ইমানদার মানুষের ইমানের জোর কত। তবে এটা ঠিক, ইউনূস যা ভাবছেন বাংলাদেশে সেটা সে ঘটাতে পারবে, কারণ বাংলাদেশের মানুষ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ষড়ঋতুর দেশের মানুষ। বাংলাদেশের মানুষ চুপ করে থাকে, কিছু বলে না, কিন্তু তার মানে এই না যে সে কিছু বলবে না। বিচিত্র বাংলাদেশের মানুষ, কাছা দিয়ে তো যুদ্ধে চলে গিয়েছিল এই মানুষগুলোই। এবং আমাদের খেটে খাওয়া মানুষ, তারা যে হাত দিয়ে কাজ করে সেই হাত যখন বেকার হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, এই ভুখানাঙ্গা মানুষগুলো রাজনীতি না করলেও তার সন্তান স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে যখন রাজপথে নেমে আসবে, যমুনা টিকবে না। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। কারণ যখন বঙ্গভবন উড়িয়ে দেওয়ার কথা বলে, যখন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলে, ধানমন্ডি 32 উড়িয়ে দিয়েছে, গণভবনও তো উড়িয়ে দেয়া, সংসদ ভবনও তাই। তাহলে কি আছে আমাদের? টুঙ্গিপাড়া আছে, তো টুঙ্গিপাড়া উড়িয়ে দেবে? তো পৃথিবীর ইতিহাস কি বলে? যদি পৃথিবীর ইতিহাসে শয়তানি কি সারা জীবন জয়ী হয়েছে? হয়নি। হিটলার জয়ী হয়নি। পৃথিবীতে কখনো অশুভ শক্তির বিজয় ঘটেনি। কাজেই ইউনূসের পতন মানে অবসম্ভাবী, এবং এভাবেই হয়তো পতনটা হবে। আর আপনি বললেন না যে পৃথিবীর কোথাও গিয়ে সে শান্তি পাবে না, দেখেন পৃথিবীর কোথাও কি, ইউনূসের আমলে কিন্তু কবরেও মানুষ শান্তি পায়নি। মানে যে কবর ভাঙা হয়েছে, একটা মহিষ তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, পেঁপে গাছের পেঁপে গুলোকে কেটে দেওয়া হয়েছে পেঁপে বাগানের। তার মানে মানুষ খুন শুধু না, একটা পেঁপে বাগান কেটে দেওয়া হয়েছে, একটা মহিষের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, খামারের গরু মেরে ফেলা হয়েছে এবং কবর ভেঙে ফেলা হয়েছে। এরপর আর কিছু নাই। তো এরপর আর কোন জায়গা আছে পৃথিবীতে? বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং ভেঙেছে। যখন পৃথিবীতে একটি কবর নিরাপদ থাকে না,
তখন তো আর কোনো লাস্ট জায়গা বলে কিছু না। আমরা তো বলি যে কবরে গিয়ে একটু শান্তিতে থাক, সব মানুষ তাই বলে। তো কবরও তো তারা শান্তি দিচ্ছে না, তার মানে যখন কবরও শান্তি পাচ্ছে না, উনাকে বুঝতে হবে উনি ওনার জন্য পৃথিবীতে এক বিন্দু জায়গা রাখলেন না, উনারও কিন্তু জায়গা থাকলো না। উনি কিন্তু আমাদের শিখিয়ে দিলেন। উনি আপনি বললেন না যমুনায় শান্তিতে থাকবেন না, উনি হঠাৎ করে একটা সময় খুঁজছেন হাইকোর্টে একটা 4 সপ্তাহের একটা আদেশ আনা হাইকোর্ট থেকে। এই 4 সপ্তাহের মধ্যে কেন তাকে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে ঘোষণা করা হবে না? গতকালকে না, আমি তো ওনাকে শ্রেষ্ঠ কেন, পৃথিবীর মধ্যে একমাত্র সংস্কারক বলতে আমি সমর্থন করি। উনি তো একমাত্র সংস্কারক, নজিরবিহীন সংস্কার উনি করেছেন এই 11 মাসে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে সংস্কারের কথা কোনো পৃথিবীর কোনো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কোনো নেতা চিন্তা করবে না। মানুষের জন্য নিকৃষ্টতম সংস্কার করতে পারে এরকম একমাত্র ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, একজন শিক্ষিত ক্রিমিনাল মানুষ, যিনি মানে দেশের একটি মানুষকেও ভালোবাসতে পেরেছেন কিনা সন্দেহ। ওনার পরিষদকেও তো আমার মনে হয় উনি ভালোবাসেন। আমার তো ধারণা উনি সুযোগ পেলে উনার আশেপাশে সবাইকে বেচে দিয়ে উনি চলে যাবেন। উনার আশেপাশে যারা আছে উনি 2-4 জন ছাড়া সবাইকেই সেল করে দেবেন, যে ওরা করেছে, আমি নিষ্পাপ, ওরা আমাকে দিয়ে করিয়েছে। উনার পক্ষে এটাও সম্ভব। উনার আশেপাশের মানুষের সাথেও কি উনি বিশ্বাসঘাতকতা করবেন আপনি মনে করেন? যে রাষ্ট্রের সাথে করতে পারে, যে দেশের সাথে, সংস্কৃতির সাথে করতে পারে, সে প্রতিটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এখন আমার নতুন করে ধরেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দাবি জানাই না যে অমুককে গ্রেফতার করা হলো, মুক্তির দাবি চাই, তাকে হত্যা করা হলো, বিচার চাই না। কার কাছে বিচার চাইবো? ক্রিমিনালের কাছে, যে খুনি তার কাছে আমি কেন বিচার চাইবো? উনি তো খুন করেছে, কারণ 5 আগস্ট পরবর্তীতে যে সকল জঙ্গি সন্ত্রাসীদেরকে, আসামিদেরকে বের করে দিয়েছে এবং বাংলাদেশের বিচারের সর্বোচ্চ আসামির সাথে উনি বৈঠক করে এসেছেন। এই সকল ঘটনার পাশাপাশি তো, এবং সেটাও তো স্বার্থ সংশ্লিষ্ট ভাবে, তারেক রহমানকে উনি মানে ব্ল্যাকমেইল করতে পারবেন, তার হাতের মুঠায় রাখতে পারবেন, কারণ তারেক রহমানের তো এই মাসের শেষে আইনি বিষয় ঘটেছে। তারেক রহমানের তো অপরাধের সব প্রমাণাদি তার কাছে আছে, তো সেটা নিয়ে তারেক রহমানকে নিয়ে উনি খেলতে পারছেন, বিএনপিকে টুকরো টুকরো করতে পারছেন। তো বিএনপিকে মাইনাস করার যে পরিকল্পনা -3, সেটা তো ওনাকে করতে হবে, কারণ জামাত, ওনার যে জামাত শিবির, জামাত ইসলামী, হেফাজত, হিজবুত, এবি পার্টি, এনসিপি সহ উনার যে জঙ্গি যে সংগঠনগুলো একজোট তো ওনারই, তো তাদেরকে নিয়ে ওনাকে যদি সফল হতে হয় তাহলে তো -3 প্রয়োজন, এবং সেটা উনি সাকসেসফুল জায়গায় যাচ্ছেন। এখন বিএনপিকেও চিন্তা করতে হবে, বিএনপি কি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সম্ভ্রম রক্ষা করবে? বিএনপির কিন্তু ক্ষমতার দৌড়ের বিষয় না, আজকে বিএনপির সম্ভ্রম রক্ষার বিষয়। যেমন আমরা কি বলি যে এই গত 11 মাস কি বলেছি, যে এরকমও ভেবেছি যে যদি দেখি যে হামলা হচ্ছে, অন্তত জীবনের চাইতে সম্ভ্রম বাঁচানোর জন্য নিজেকে মেরে ফেলবো। এবং মুক্তিযুদ্ধের সময় আমি বঙ্গবন্ধু কন্যার একটি বই আছে এবং শেখ রেহানা আপার একটি বই আছে, সেখানে শেখ কামাল যখন যুদ্ধে যাচ্ছেন উনি শেখ রেহানা আপাকে বলেছিলেন যে এই টাকাটারা যদি কখনো হামলা হয় বিষ কিনে খেয়ে ফেলিস। ব্যাপারটা তো সেরকম, এখন তো সেই সময় যে বিষ কিনে খেয়ে ফেলতে হবে সম্ভ্রম হারানোর চাইতে। তো বিএনপির এখন সম্ভ্রম রক্ষা করার শেষ সময়। এখন মানে আমাদের এত খুনি জঙ্গি সন্ত্রাসীর একজোট হয়েছে, মনে হচ্ছে তারা সংখ্যায় অনেক অনেক ক্ষমতাবান। হ্যাঁ, তাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছে, কানেক্টিভিটি অনেক বেশি আছে, কিন্তু একঝাঁক খারাপ মানুষের কানেকশন একজোট হওয়ার বিপরীতে আমরা যারা বাংলাদেশের পক্ষের মানুষ তাদের সংখ্যা তো এদের চাইতে 4 গুণ 5 গুণ। এখন সাহস করে আমরা বাঙালি জাতি বাংলাদেশের পক্ষের সমর্থক, না হোক আওয়ামী লীগের তারা, না হোক বিএনপি, বাংলাদেশের পক্ষের মানুষরা যদি জাগবাহে বলে রাস্তায় নেমে যায়, 20-30 লাখ যে বেকার শ্রমিকরা আছেন তারা যদি রাস্তায় নেমে যায়, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা যদি রাস্তায় নেমে যায়, আওয়ামী লীগকে নামতে হবে না।
কোথায় পালাবে এরা? আমাদের এখানে একজন বিদ্রোহী কূটনীতিক, আমরা তাকে চিনি, হারুন আল রাশিদ, উনি এসেছিলেন কয়েকদিন আগে। উনি একটা কথা সেনাবাহিনী প্রধানের উদ্দেশ্যে বলেছেন, 5 আগস্টে আপনি একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার উপর আস্থা রাখতে বলেছিলেন, আমরা আস্থা রেখেছিলাম, আপনি এখন পর্যন্ত আস্থার কোনো প্রতিদান দিতে পারেননি, আপনার প্রতি একটা সুযোগ আছে, আস্থার প্রতিদান আপনি দিন, এই লোকটা যাতে পালিয়ে যেতে না পারে, এই লোকটা যাতে বিমানবন্দর অতিক্রম করতে না পারে। আপনার কোনো আহ্বান আছে? হ্যাঁ, আমার আহ্বান আছে। আমার 5 তারিখটা আমি মানে দেখে মনে হচ্ছে উনি খুব সম্মানের সাথে বলছিলেন যে আমাদের সাথে আজকে জামাতের আমির রয়েছেন, খুব এরকম মানে সমীহের সাথে বলেছিলেন। এবং পরিষদে যারা আছে এখন উপদেষ্টা মন্ডল, তাদের নাম, কয়েকজনের নাম খুব সম্মানের সাথে নিয়েছেন, আস্থা রাখতে বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা সবাই কথা বলুন, সমালোচনা করবেন। তো আসলে কেউ কথা রাখেনি। আমি সেনাবাহিনী থেকে মানে ছোট্ট একটা অনুরোধ করব যে ওনারা এখন যেমন নিষ্ক্রিয় আছেন, তখনও যেন নিষ্ক্রিয়ই থাকে। মানে ওনারা যেহেতু নিষ্ক্রিয়তার মধ্যে চলে গেছেন, ওনারা যেন আগামী সময়টাও নিষ্ক্রিয় থাকেন। যে একটা কথা আছে যে আপনি আমার উপকার করলেন না, অপকারও করেন না ভাই। ওনারা যেন নিষ্ক্রিয় থাকে। জনগণ যখন জনগণের দাবি আদায় করে নেবে, তখন যেন ওনারা নিষ্ক্রিয় দর্শকই থাকে। আমার মনে হয় এটা খুব জরুরি। আর আরেকটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে আমার ধারণা ওনারা নিজেদের স্বার্থেই আসলে সেফ জোনে চলে যাবেন সেনাবাহিনীরা। আর ওনাদের প্রতি কি জনগণের রাগ খুব নেই? জনগণ তো দেখছে যে 200 গজ দূরে বা 500 গজ দূরে সেনাবাহিনীর লোকজন আছে, ইউনিফর্ম প্রশাসনের লোকজন আছে, তারা দেখছে মানুষজনকে মারছে। যখন মব বাহিনী কারো বাড়িতে হামলা মামলা করতে গেছে, তখন ইউনিফর্মের লোকজন আছে, যৌথ বাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো অনেক দিন ধরে। অপারেশন ডেভিল হান্টের নামে ওনারা কি করেছেন সবার সামনে সবকিছু প্রমাণিত। তো কাজে জনগণও তো ওনাদের প্রতি খুব ক্ষিপ্ত হয়ে আছে। সেজন্য আমার ধারণা সেনাবাহিনী নিষ্ক্রিয়ই থাকবে, ওনারা নিষ্ক্রিয়ই থাকুক। আর কেউ আসলে পালাতে পারবে ভাই, আমি এটা আপনাকে বলি। ওই যে আমি বললাম না যে ধরেন কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করে বিক্রি করে দিয়ে গেল, এখন যে রাজসাক্ষী বানানো, ওনারা তো শিখাচ্ছেন আমাদের রাজসাক্ষী বানানো। তো ওনারা কেউ কেউ রাজসাক্ষী হয়ে যেতে পারে। রাজসাক্ষী যারা হবেন তারা হয়তো পালানোর প্রয়োজন হবে না, কিংবা এরকম হিসাব নিকাশ, এগুলোই ঘটবে। মানে এগুলোই তো ঘটে আসছে। আর ওনারা যা যা ঘটাচ্ছেন আমরা শিখছি। এখন ধরেন সুশীল বুদ্ধিজীবীরা কেউ কিছু বলছে না, এতদিন ধরে হত্যা হলো, এত এত নারী ধর্ষিত হলো, কারো কোনো কথা নেই। কিন্তু হঠাৎ করে জুলাই উইমেন্স ডে হচ্ছে। এই উইমেন্স ডে কিসের জন্য, মানে কাদের জন্য? তো এখনো আমরা এগুলো দেখছি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এখনো ডলারের খেলা চলছে, এখনো মানুষ টাকায় বিক্রি হচ্ছে, প্রচুর টাকা বাতাসে ঘুরছে। সেখানে খন্দকার মোস্তাকরা বিক্রি হচ্ছে, পদ পদবীর জন্য বিক্রি হচ্ছে, ডলারের জন্য বিক্রি হচ্ছে। এই সংখ্যাটা জুলাইতে যেমন ছিল সেখান থেকে কমেছে, কিন্তু আছে, এরা এখনো ইউনাইটেড। খারাপ মানুষও সবসময় ইউনাইটেড থাকে। আমাদের এখন এই মুহূর্তে সংকট হচ্ছে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, স্বাধীনতার পক্ষে, তারা বিভাজিত না হয়ে যদি ইউনাইটেড থাকি, বাংলাদেশের পক্ষে মানে আমাদের ঐক্যের যে শক্তিটা, সেটা যদি আমরা ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে পারি, তাহলে এই উইমেন্স ডে বলেন, অমুক ডে টমুক ডে, ডলার পাউন্ডে কিচ্ছু হবে না। বাঙালি এমন এক জাতি, বাঙালি যখন খেপে যাবে তখন এয়ারপোর্ট রোড অটো বন্ধ হয়ে যাবে, বর্ডার বন্ধ হয়ে যাবে। আম পাঠিয়েও কোনো লাভ নাই, ত্রিপুরা দিয়ে পার হবে কিভাবে? ওইটা ফেনি বেল্ট, ওদিক থেকে কেউ যেতে পারবে না। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আমার এটা যে যেভাবে নিক না কেন, আমি ফেনীর মেয়ে। আমাদের ফেনীর ওই পাশে, আমরা তো আগেও বলতাম যে ফেনী রাস্তা ব্লক করে দিলে বাংলাদেশ 2 ভাগ হয়ে যাবে। তো এত সোজা না। আমরা এখন চুপচাপ আছি, নেত্রী নির্দেশ, আমরা যেন চুপ থাকি। বিএনপি আমাদেরকে 5 আগস্ট থেকে, জুলাই থেকে শুরু করে আমাদের উপর হামলা করে আসছে। আমাকে জায়গায় হামলা হয়েছে, সেখানে 3 জন বিএনপি ছিল, আমাকে মারতে মারতে বিএনপির ডায়লগ দিয়েছে, আমার তো মনে আছে। বিএনপি, হেফাজত আর শিবির মিলে তখন আমাদেরকে পিটিয়েছে। এখন তারা মারামারি করছে। তো এটা তো কার্মা, প্রকৃতির বিচার, আজ হোক কাল হোক পেতেই হোক।
বিএনপি আমাদেরকে মেরেছে, বিএনপি আমাদের ভাঙচুর করেছে, আমাদের মুক্তিযুদ্ধের সনদ যখন বাতিল হয়েছে তখন বিএনপির বীর মুক্তিযোদ্ধারা তো নীরব থেকেছেন, কথা বলেননি। ফেনীর মেয়ে সম্প্রতি স্ট্যাটাস শেয়ার করেছেন, ফেনীর মেয়ে সম্প্রতি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটা ছিল এরকম যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ভারতীয় ড্রোন অ্যাটাকের মাধ্যমে তারা তাদের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। এই শেয়ার করার কারণটা কি আপনার? এটা কোনো সংকেত দেওয়া হয়েছে বাংলাদেশের ইউনুস প্রশাসনকে? এখন আপনি ধরেন কেউ যদি কারো সীমান্তে কারো সার্বভৌমত্বে হুমকি দেয়, হুমকি হয়ে যায়, তারা তো অ্যাকশন নিবেই। ভারত যেমন পাকিস্তানে অ্যাকশন নিয়েছে কাশ্মীর হত্যার পর, জঙ্গি হামলার পর, সেটা আমরা শেয়ার করেছি। কারণ আমরা পাকিস্তানের কাশ্মীর হত্যার টুরিস্টদেরকে যেভাবে হত্যা করেছে সেটা সমর্থন করি না। কাজে ভারতের সেই কাশ্মীরে যে তারা স্ট্রাইক করেছে সেটাকে সমর্থন দিয়েছি। আবার মিয়ানমার সীমান্তে যে উলফা উগ্রপন্থী যারা জঙ্গি, তাদের যে অস্থিতিশীল করা সীমান্তকে, সেটাকেও তো আমরা সমর্থন করি না। সেখানে ভারত তার নিরাপত্তার স্বার্থে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, সেটিকেও সমর্থন করি। আর এই যে মিয়ানমার করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র, এবং তখন তো ডক্টর ইউনূস বলেছিলেন সেভেন সিস্টারের কথা, আসনাত আব্দুল্লাহদের সেভেন সিস্টারের হুমকির কথা, মাহফুজ তো ম্যাপ এঁকে দেখিয়েছেন কিভাবে ম্যাপটা টুকরো টুকরো হয়ে যাবে। এবং সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারও নজর এসেছে, পরবর্তীতে সেই ছবিটা ডিলিট করে দিয়েছে তারা। সেটি হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মানচিত্র যেখানে যেখানে বিক্রি হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে একটি ভঙ্গুর বাংলাদেশের মানচিত্র তারা কিন্তু পোস্ট করেছিল, এবং বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হবে সেটি রেজওয়ানা হাসানও বলেছিলেন। কাজে এরকম একটি সম্ভাবনা, এরকম একটি আশঙ্কা, এরকম একটি ঘটনার দিকে তো তারা পরিকল্পনা মাফিক যাচ্ছেই, আমরা তো দেখছি। সেটা মিথ্যা না, অমূলক না। এবং বঙ্গবন্ধু কন্যাও কিন্তু বলেছিলেন তিনি যদি এই সমস্ত বিষয়ে আপোষ করতেন তাহলে আজকে তিনি চেয়ারেই থাকতেন, আজকে বাংলাদেশ এরকম হতো না। তিনি তো আপোষহীন ছিলেন, তিনি সার্বভৌমত্বের প্রশ্নে মাথা নত করেননি, চোখে চোখ রেখে তিনি তার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে উনি আপোষহীন ছিলেন। ইউনূস তো এগুলো দিয়ে দিবেন বলে ক্ষমতায় বসে, তাহলে ইউনূসের যোগ্যতা কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার? নোবেল পেলেই কি বাংলাদেশের উপদেষ্টা হওয়া যায়? কখনোই না। ওনাকে উপদেষ্টা কারা বানিয়েছে? উনি তো নিজে এসে বলেছে আমাকে ছাত্ররা বানিয়েছে। ছাত্র মানে কে? হাসনাত ছাত্র, সার্জিস ছাত্র, আসিফরা ছাত্র, যারা বলেছে যে সশস্ত্র সংগ্রাম করতে হবে, পুলিশ থানা তারপরে স্থাপনা ধ্বংস না হলে বিপ্লব নাকি সফল হয় না। তো জঙ্গি সন্ত্রাসীরা ওনাকে নিয়োগ দিয়েছে, এটা তো উনি নিজে বলে দিয়েছে। উনি বলে দিয়েছেন এটা হঠাৎ করে হয়নি, মেটিকুলাসলি চক্রান্ত। তার মানে উনি তো চক্রান্তকারী, ওনাকে কেউ নিয়োগ দিয়েছে। এটা ছাড়া ওনার কোনো যোগ্যতা কি? পিএইচডি করলে বা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে চাকরি করলে কি উনি প্রধান উপদেষ্টা হয়ে যাবে একটি দেশে? তার মানে উনি বাংলাদেশকে কত বেশি বিকিয়ে দিতে পারবে, বাংলাদেশের মানচিত্রকে কত কাটতে পারবেন, সেই এজেন্ডাটা উনি বাস্তবায়ন করবার জন্য যে হ্যান্ডশেক করার দরকার সেটা উনি করেছেন। এবং তার সাথে বাংলাদেশের অনেক শিক্ষক, আইনজীবী, পরিবেশবিদ, এরকম নানাবিধ বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তার সাথে যুক্ত হয়েছে। এখন তারা যুক্ত হয়ে বাংলাদেশের ম্যাপটাকে ভাঙতে চেয়েছে। সেই জায়গায় থেকে যদি আমরা পরিস্থিতি বিবেচনা করি, যদি ভারত তার নিজের সার্বভৌমত্বের প্রশ্নে সার্জিক্যাল স্ট্রাইক করে, আমি সেটাকে সমর্থন করি। আমার বাংলাদেশের বিরুদ্ধে যে তাকাবে আমি তাকে সমর্থন করি না। আমার বাংলাদেশের যে মিত্র আমি তাকে সমর্থন করি। আর ভারতকে সমর্থন করার তো যথেষ্ট যুক্তি আছে। আমি যদি বেঈমান না হয়ে থাকি, 1971 সালে আমাদের যে প্রায় 2 কোটি শরণার্থী সেখানে আশ্রয় পেয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছিল, গোলাবারুদ পেয়েছিল, যেভাবে তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তৈরি হওয়া, মুজিবনগর সরকারের অফিস হওয়া, এবং মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড পৌঁছে দেয়া, মুক্তিযোদ্ধাদের সকল রকমের সহযোগিতা করা, এবং যুদ্ধের পরিসমাপ্তি কিন্তু ঘটেছে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী ঘটবার মাধ্যমে। তো সেই জায়গায় থেকে ভারতকে তো আমি কখনো শত্রু ভাবতে পারি না। অনেকেই নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু ভারত বিদ্বেষটাকে একটা বড়
শক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বাংলাদেশের মানুষকে উস্কে। দেখেন 26 লক্ষ ভারতীয় কোথায়, এগুলো তো সব ছিল প্রোপাগান্ডা, এগুলো ছিল চক্রান্তকারীদের মানে মেডিসিন, যেটা দিয়ে মানুষকে উস্কে দিবে। বলা হয়েছিল ভারত বাংলাদেশ সকল চুক্তি বঙ্গবন্ধু কন্যা করেছেন সেগুলো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া বা ভারতকে বেশি মুনাফা দেয়া, কিন্তু একটা চুক্তি তারা বাতিল করতে পারেনি, বরং আমরা দেখলাম বঙ্গবন্ধু কন্যা এমন সব চুক্তি করেছেন যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ উপকৃত হচ্ছে। তো সেই জায়গায় থেকে ভারতকে তো আমি সবসময় মনে করি আমার মিত্র। প্রায় 11 মাস ধরে আপনার নেত্রী নেই, তার ব্যাপারে কি বলবেন আজকে? এই 11 মাসে ডক্টর ইউনূস এখনো গর্ব করে বলছেন যে দেশে কোনো অপরাধ ঘটেনি। এরকম একজন নির্লজ্জ প্যাথোলজিক্যাল লায়ার, এবং উনি মানসিক, আমার কাছে মনে হয় যে মানসিক বিকৃতি আছে ওনার, তা না হলে কোনো একটি মৃত্যু ওনাকে নাড়া দেয়নি। মানে উনি কি মানুষ না? এখনো একটি অপরাধ হয়নি, অপরাধ আগের থেকে কম বাড়েনি, এই যে সমস্ত কথা উনি বলছেন। উনার কোনো বক্তব্যে আমরা কোনো ধর্ষিতা নারীর জন্য কোনো সমবেদনার কথা শুনি না, কোনো একটি হত্যাকাণ্ড নিয়ে উনার দিক থেকে কোনো বিবৃতি পাই না, কোনো আবেগী কোনো কথা নেই। আবার উনি আন্তর্জাতিকভাবে এতই এক্সপার্ট যে আমাদের বাইরের বিনিয়োগ শূন্য হয়ে গেছে, বিদেশে আমাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে, বিভিন্ন ইমিগ্রেশন থেকে বাংলাদেশি ট্যুরিস্টদেরকে বাঙালিদেরকে বের করে দেওয়া হচ্ছে, ভিসা দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিকভাবে আমরা বাংলাদেশিরা অসম্মানিত টেরোরিস্টের মতো একটি মানে মানে অমর্যাদাকর একটি ইমেজ তৈরি করে দিয়েছে তিনি আমাদের। তো সেই জায়গা থেকে বাংলাদেশের একটি কণাও তিনি আমাদেরকে সুন্দর করে দিতে পারেননি, ধ্বংসই করছেন। তার বিরুদ্ধে যদি এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদে মুখর হয়ে রাজপথে না নামে, সেই রাজপথে নামাটা দেশের প্রয়োজনে নামতে হবে। এটাও একটা এই মুহূর্তে জটিলতা। ইউনূস সাহেব তো গৃহযুদ্ধ বাঁধানোর জন্য জনগণকে নামাতে চায়, এবং সেই জনগণকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আবার মেটিকুলাসলি হত্যা করে। কাজেই আমার ধারণা, আমার বিশ্বাস যে ইউনূস যে অস্ত্র আমাদের উপরে এখন আরোপ করছে সেটি বুমেরাং হবে, এবং বুমেরাং হওয়াটাই ইতিহাস। বঙ্গবন্ধু কন্যা আরেকটা শেষ কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগার হিসেবে আমি বলছি না, একজন বাংলাদেশের মানুষ বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি 5ই আগস্ট আগ থেকে যেমন গর্বিত ভাবে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে প্রকাশ্যে পরিচয় দিয়েছি, 5ই আগস্টে যখন পুরো বাংলাদেশ থমথমে অন্ধকার হয়ে গিয়েছে তখনও আমি বলেছি প্রকাশ্যে আমি আওয়ামী লীগ করি, শেখ হাসিনার রাজনীতি করি, বঙ্গবন্ধুকে ধারণ করি। এবং আজকে আমি আরো গর্বিত হয়ে আরো সাহসের সাথে বলতে চাই যে বঙ্গবন্ধুকে ধারণ করতে পারাটা আমার সৌভাগ্য, এবং রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মী এবং শেখ হাসিনার কর্মী হিসেবে আমি মনে করি যে আমি একটি ঐতিহাসিক ভাবে সঠিক সিদ্ধান্তের জায়গায় আছি, এবং 5ই আগস্ট পরবর্তী সময় যে আমি সাহস হারাইনি, আস্থা হারাইনি আমার নেত্রীর উপর, আমি সেটার জন্য মনে করি যে আমি গর্বিত। আমি কখনোই মনে করি না যে আমার ভুল হলো, বাংলাদেশে থেকে গেলাম, আমি কেন আওয়ামী লীগের করছি, কেন আওয়ামী লীগের কর্মী থাকছি। তো এটা যেমন আমার অনুভব, তেমনি আমি অনেকের সাথে কথা হয়, সাধারণ যে মানুষ তারা এখন বলে যে আমরাও এখন আওয়ামী লীগ করি, আমরাও এখন বঙ্গবন্ধু রাজনীতি, আমরাও এখন স্বাধীনতা বিরোধীদের কাতারে এসে দাঁড়াবো আওয়ামী লীগের হয়ে। এই যে নতুন নতুন আওয়ামী লীগের সমর্থক তৈরি হয়েছে, এই যে নতুন নতুন মানুষ তৈরি হয়েছে আমাদের পক্ষে, এটা এই মুহূর্তে আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানে কারিশমা, ম্যাজিক, কিংবা উনার যে ব্যক্তিত্ব, জনগণের প্রতি ভালোবাসা, অপরিসীম পরিশ্রম, তার ফলাফল। আজকে 80% মানুষ ভোট কেন্দ্রে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আমি মনে করি এটা অনেক বড় ম্যান্ডেট জনগণের কাছ থেকে পাওয়া। এই 11 মাসে এটা আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা।